আমি শিক্ষার্থী, আলোর অভিযাত্রী। বড় কিছু করার জন্যই আমি পৃথিবীতে এসেছি। আমি নিয়মিত সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব, রুটিন অনুসরণ করব, মনোযোগ দিয়ে পড়ব, সময় এবং মেধাকে ভালো কাজে লাগাবো। সাফল্য আমারই। প্রিয় শিক্ষার্থী, আলোর অভিযাত্রী, তোমাদের সবাইকে বনশ্রী ন্যাশনাল হাই স্কুলের পক্ষ থেকে, তোমাদের এই প্রিয় স্কুলের পক্ষ থেকে, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিএনএস হোম স্কুলিং ক্লাসে তোমাদের এই দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান বিষয়ের অধ্যায় 9 রামিলের সৃজনশীল 2 নিয়ে হাজির আমি জয়ন্ত চন্দ্রদেব। শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাস নাম্বার হচ্ছে 27 এবং তোমরা বরাবর ক্লাস পাচ্ছ এই রামিলের উপর। শিক্ষার্থী, আমরা গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি সৃজনশীল 1 অংশ নিয়ে। আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছিলে এবং আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব সৃজনশীল অংশ 2 নিয়ে। তো শিক্ষার্থী, আলোচনার শুরুতেই আমরা প্রথমে প্রশ্নটি এক নজর বিশ্লেষণ করে নিচ্ছি। শিক্ষার্থী, তোমাদের পাঠ্য বইয়ে সৃজনশীল 2-এ যে বলা রয়েছে জুবিলি এন্টারপ্রাইজ, সেই জুবিলি এন্টারপ্রাইজের গল্পটি জুবিলি এন্টারপ্রাইজে 2017 সালে 31 ডিসেম্বর গল্প। সেক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক বছর সাধারণত 1 বছর হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে তারিখ হয়ে থাকে সাধারণত 30শে জুন কিংবা এই 31শে ডিসেম্বর। যাই হোক, আমাদের এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে জাবেদা এবং খতিয়ানের পর সেই উদ্ধৃতিগুলো নিজে রামিল করার সময় আমাদের এইভাবে উদ্ধৃতিগুলো সাধারণত দেওয়া থাকবে। সেক্ষেত্রে এই ক্ষেত্রে মূলধন, মালিকানা সত্ত্ব, ক্রেডিট 1,50,000 টাকা, আসবাবপত্র সাজসজ্জা সম্পদ ডেবিট 50,000 টাকা, প্রাপ্য বিল মানে যে বিলের টাকা আমি পাবো, এই প্রাপ্য জাতীয় যা আছে সাধারণত সম্পদ, সেক্ষেত্রে ডেবিট হচ্ছে 30,000 টাকা। প্রদেয় বিল আমাদের দায়, ক্রেডিট এক্ষেত্রে আমাদের দায় হচ্ছে ক্রেডিট 25,000 টাকা। এরপর হচ্ছে শিক্ষার্থী, এরপর হচ্ছে আমাদের সাধারণ সঞ্চিতি, মালিকানা সত্ত্ব, ক্রেডিট 5,000 টাকা, নগদ তহবিল 1/1/17 বছরের শুরুতে যে হাতে নগদ সেটি হচ্ছে আমাদের সাধারণত রামিলে আসে না, এই ক্ষেত্রে পরিমাণ হচ্ছে 6,000 টাকা। মজুদ পণ্য 1/1/2017 অর্থাৎ পারমিং মজুদ পণ্য, যেটি গত বছরের সম্পূর্ণ মজুদ পণ্য ছিল তারই একটা অংশ হচ্ছে, সেটি হচ্ছে পারমিং মজুদ পণ্য। এটি আমাদের ব্যয় ডেবিট 40,000 টাকা। কুঋণ অর্থাৎ অনাদায়ী পাওনা বা অনাদায়ী দেনা, যে টাকা আমি আর পাবো না দেনাদার কাছ থেকে, সেটি হচ্ছে কুঋণ, এটি আমাদের ব্যয় ডেবিট 5,000 টাকা। কুঋণ সঞ্চিতি, যে টাকা আমি পেতে পারি নাও পেতে পারি ভেবে আমি একটা ফান্ড তৈরি করব, এটি সাধারণত বিপরীত সম্পত্তি, এই ক্ষেত্রে এটি হচ্ছে আমাদের ক্রেডিট 3,000 টাকা। দালান কোঠা আমাদের জন্য সম্পদ ডেবিট 45,000 টাকা। পাওনাদার, বাকিতে পণ্য ক্রয় করলে যে পাওনাদার সৃষ্টি হয় দায় ক্রেডিট 25,000 টাকা। দেনাদার অর্থাৎ বাকিতে পণ্য বিক্রি করলে আমি টাকা পাবো, সেই দেনাদার হচ্ছে সম্পদ ডেবিট 30,000 টাকা। বেতন আমাদের ব্যয় ডেবিট 5,000 টাকা। অনুপার্জিত সেবায় অর্থাৎ আমি সার্ভিস দেওয়ার আগেই টাকা নিয়ে নিয়েছি, দ্যাটস মিন অগ্রিম আয়, এই অগ্রিম আয় হচ্ছে আমাদের দায় ক্রেডিট 3,000 টাকা। ব্যাংক জমাতিরিক্ত আমাদের দায় অর্থাৎ ব্যাংকে জমার অতিরিক্ত টাকা আমরা উত্তোলন করেছি, এটি আমাদের দায় ক্রেডিট 2,000 টাকা। নগদ তহবিল অর্থাৎ বছর শেষে আমাদের যে টাকা রয়ে গিয়েছে এটি আমাদের সম্পদ ডেবিট 10,000 টাকা। বিমা আমাদের ব্যয় ডেবিট 8,000 টাকা। মজুদ পণ্য 31/12/17 অর্থাৎ বছর শেষে যে প্রোডাক্টটি রয়ে গিয়েছে সমাপনী মজুদ পণ্য, যদিও এটি রামিলে আসে না তথাপি এটি সম্পদ 35,000 টাকা। শিক্ষার্থী, করণীয় অংশে বলা হয়েছে জুবিলি এন্টারপ্রাইজের রামিলে যে উদ্বৃত্তগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। আমরা শিক্ষার্থী জানি যে খতিয়ান উদ্বৃত্তগুলো রামিলে স্থানান্তর করা হয়। তো এই ক্ষেত্রে কিছু কিছু জিনিস রামিলে আসে না, সেটার ক্ষেত্রে হচ্ছে যেমন আমাদের প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত, সমাপনী মজুদ পণ্য, সমাপনী মণিহারি, সমাপনী খাদ্য সামগ্রী কিংবা সম্ভাব্য সম্পদ, সম্ভাব্য দায়, এই বিষয়গুলো আমাদের রামিলে আসে না। আজকে আমাদের রয়েছে প্রারম্ভিক হাতে নগদ এবং সমাপনী মজুদ পণ্য ক অংশের জন্য। সেক্ষেত্রে খ অংশে উপযুক্ত উদ্ধৃতিগুলো দ্বারা জুবিলি এন্টারপ্রাইজের রামিল প্রস্তুত করবো। এক্ষেত্রে আমরা ডেবিট এবং ক্রেডিটের মাধ্যমে রামিল প্রস্তুত করবো এবং দুপাশে মিলানোর চেষ্টা করব। গ অংশ জুবিলি এন্টারপ্রাইজের মূলধন জাতীয় ব্যয়। সেক্ষেত্রে মূলধন জাতীয় ব্যয় বলতে যে ব্যয়গুলো আমরা দীর্ঘদিনের জন্য করে থাকি, অর্থাৎ সম্পদের কথা বলা হচ্ছে এখানে, এবং মুনাফা জাতীয় ব্যয় যে ব্যয়গুলো আমাদের নিয়মিত। এই জুবিলি এন্টারপ্রাইজের মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো যাও শিক্ষার্থী, আমরা এতক্ষণ তোমাদের সাথে সৃজনশীলের প্রশ্নটি নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম। আমরা এখন চলে যাব তোমাদের সাথে সমাধান অংশে। এই সমাধান অংশে প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ক অংশে যে উদ্ধৃতগুলো রামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয়। আমরা ঘর বানিয়েছি
হিসাবের নাম টাকা টাকা। সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের যেটা বলেছিলাম যে আমাদের এখানে রয়েছে নগদ তহবিল 1/1/2017। এই নগদ তহবিল 1/1/2017 মানে হচ্ছে বছরের শুরুতে, এই বছরের শুরুতে হাতে নগদ আমাদের মিলে আসবে না। এক্ষেত্রে পরিমাণ রয়েছে 6000 টাকা। এরপর রয়েছে আমাদের সমাপনী মজুদ পণ্য, যেটি 31/12/2017। মজুদ পণ্য 31/12/2017, এর পরিমাণ রয়েছে 35,000 টাকা। সেক্ষেত্রে এই 35 এবং 6000 টাকা মিলে আমাদের ক অংশের উত্তর হচ্ছে 41,000 টাকা। এটি হচ্ছে আমাদের মোট। সেক্ষেত্রে হয়ে গেল ক অংশ, পেয়ে গেলাম 2 মার্ক। আমরা এখন চলে যাব খ অংশে, যেখানে জুবিলি এন্টারপ্রাইজের রাওয়া মিল প্রস্তুত করব। জুবিলি এন্টারপ্রাইজের রাওয়া মিল, এই ক্ষেত্রে আমরা প্রথমে যে প্রতিষ্ঠানের নাম লিখব জুবিলি এন্টারপ্রাইজ রাওয়া মিল, 31/12/2017। ঘর হবে ক্রমিক নং, হিসেবে শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এই 5 কলাম বিশিষ্ট ঘর। সেক্ষেত্রে এক্ষেত্রে আমরা বলে রাখি রাওয়া মিলে কিন্তু সুনির্দিষ্ট কোনো ঘর নেই, কিন্তু এই ঘরটি হচ্ছে সর্বাধিক প্রচলিত। তো সেক্ষেত্রে যে বিষয়গুলো রাওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না সেগুলো বাদ দিয়ে বাকি বিষয়গুলো আমরা রাওয়া মিলে এখন স্থানান্তর করব। এক্ষেত্রে আমরা ক্রমিক নম্বর 1 দিয়ে শুরু করব। প্রথমে যে এন্ট্রিটি রয়েছে সেটা হচ্ছে মূলধন। মূলধন আমাদের মালিকানা সত্ত্ব ক্রেডিট, এক্ষেত্রে আমাদের পরিমাণ হচ্ছে 1,50,000 টাকা। এরপর রয়েছে আমাদের 2 নম্বরে রয়েছে আসবাবপত্র ও সাজসজ্জা, এটি আমাদের দীর্ঘমেয়াদী সম্পদ, আর সম্পদ মানে হচ্ছে ডেবিট, পরিমাণ হচ্ছে 50,000 টাকা। 3 নম্বরে রয়েছে প্রাপ্য বিল, যে বিলের টাকা আমি পাবো, আর এটিও আমাদের জন্য সম্পদ, এক্ষেত্রে সম্পদের পরিমাণ হচ্ছে 30,000 টাকা। 4 নম্বরে রয়েছে প্রদেয় বিল, যে বিলের টাকা আমি পরিশোধ করতে হবে, অর্থাৎ দায়, আর দায় বাড়লে হচ্ছে আমাদের ক্রেডিট, 25,000 টাকা। 5 নম্বরে রয়েছে সাধারণ সঞ্চিতি, অর্থাৎ মালিকের প্রতিষ্ঠান যে মুনাফা হয় সেই মুনাফার একটা অংশ আমরা সরিয়ে রাখি ভবিষ্যতে আর্থিক অবস্থাকে মোকাবেলা করার জন্য, সেইটি হচ্ছে মালিকানা সত্ত্বের মতো, অর্থাৎ মালিকানা সত্ত্বের সাথে যোগ হয় এই বিষয়টি, অর্থাৎ ক্রেডিট। এরপর নগদ তহবিল 1 তারিখে রাওয়া মিলে আসবে না। 6 নম্বর রয়েছে আমাদের মজুদ পণ্য 1/1/2017, অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্য। এই প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে আমাদের জন্য ব্যয়, সেই ক্ষেত্রে ব্যয় মানে হচ্ছে ডেবিট, 40,000 টাকা। 7 নম্বরে রয়েছে কুঋণ, অর্থাৎ যে টাকা আমি আর পাবো না, এই কুঋণ আমাদের জন্য ব্যয়, ডেবিট, 5,000 টাকা। 8 নম্বরে রয়েছে কুঋণ সঞ্চিতি, অর্থাৎ টাকা পেতে পারি নাও পেতে পারি দেনাদার কাছ থেকে, সেটা ভেবে আমরা একটা ফান্ড তৈরি করব। এই ফান্ডটি হচ্ছে বিপরীত সম্পত্তি, অর্থাৎ ক্রেডিট। 9 নম্বরে রয়েছে দালান কোঠা, যেটা আমরা অনেক দিন ধরে ব্যবহার করব বা অনেক দিনের জন্য কিনে নিয়েছি, মূলধন জাতীয় ব্যয়, এটি আমাদের সম্পদ, সম্পদ মানে ডেবিট, 45,000 টাকা। 10 নম্বরে রয়েছে আমাদের পাওনাদার, অর্থাৎ যে টাকা আমাকে পরিশোধ করতে হবে সেই পাওনাদার হচ্ছে আমাদের জন্য দায়, পাওনাদার, দায়, ক্রেডিট, 25,000 টাকা। এরপর রয়েছে 11 নম্বর দেনাদার, যে টাকা আমি পাবো বাকিতে পণ্য বিক্রি করার কারণে, আর পাওয়ার বিষয়টি হচ্ছে আমাদের সম্পদ, সম্পদ হচ্ছে ডেবিট, 30,000 টাকা। সেক্ষেত্রে এরপর রয়েছে আমাদের জন্য বেতন, বেতন হচ্ছে আমাদের জন্য ব্যয়, ব্যয় বাড়লে ডেবিট, বেতন, 5,000 টাকা। অনুপার্জিত সেবা আয়, অনুপার্জিত সেবা আয় অর্থ হচ্ছে অগ্রিম সেবা আয়, অর্থাৎ আমরা সেবা দেওয়ার আগে যে অগ্রিম টাকা গ্রহণ করেছে এটা আমাদের দায়, ভবিষ্যতে আমাদেরকে সেই টাকাটা পরিশোধ করতে হতে পারে কিংবা আমাদেরকে সার্ভিস দিতে হবে, সেই ক্ষেত্রে আমরা নতুন করে কোনো টাকা পাওয়ার সুযোগ নেই। 14 নম্বর রয়েছে ব্যাংক জমাতিরিক্ত, সেক্ষেত্রে ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংকে জমার অতিরিক্ত টাকা উঠিয়েছি, ব্যাংক সাময়িকভাবে এই ঋণগুলো দিয়ে থাকে, এগুলো আমাদেরকে আবার পরিশোধ করে দিতে হবে দ্রুত, তাই এটা আমাদের দায়, দ্যাটস মিন ক্রেডিট। এরপর রয়েছে আমাদের নগদ তহবিল 31/12/17, অর্থাৎ বছর শেষে আমাদের যে টাকা রয়েছে আমাদের কাছে সেটি হচ্ছে আমাদের জন্য সম্পদ, আর সম্পদ মানে হচ্ছে ডেবিট,
এক্ষেত্রে ডেবিটের পরিমাণ হচ্ছে 10,000 টাকা। বিমা 16 নম্বরে রয়েছে বিমা, বিমা সালামি, বিমা প্রিমিয়াম বা বিমা খরচ, এগুলো আমাদের জন্য ব্যয়। ডেবিট 8,000 টাকা। তাহলে সেক্ষেত্রে ডেবিট দিকে আমরা এটি পাচ্ছি 50, 30, 80, এরপর রয়েছে 40, 5, 45, 30,000 টাকা, 5,000 টাকা, 10,000 এবং 800 টাকা। সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো যদি যোগ করি তাহলে আমাদের ডেবিট দিকে পরিমাণ আসবে 2,23,000 টাকা। এরপর ক্রেডিট দিকে রয়েছে 1.5 লক্ষ, 25, 1,75,000, 5, 1,80,000, তারপর হচ্ছে 25, তার মানে 2,05,000 এবং 2,08,000, 2,08,000 এবং 5। সেক্ষেত্রে এখানে খেয়াল করো ক্রেডিট দিকে আমাদের 1,75,000 এবং 5, 1,80,000, 1,80,000, 2,08,000 এবং 10, অর্থাৎ 2,08,000 এবং 10 মিলে 2,08,000 এবং 5 মিলে হচ্ছে আমাদের 2,13,000 টাকা। অর্থাৎ আমাদের ডেবিট দিকে যোগফল আসতেছে 2,23,000 টাকা, কিন্তু ক্রেডিট দিকে যোগফল আসতেছে 2,13,000 টাকা। এক্ষেত্রে আমাদের যে বেশি পরিমাণটি, সেই বেশি পরিমাণটি আমরা দুই দিকে লিখব এবং এখানে ক্রেডিট দিকে 10,000 টাকার জন্য এই বিষয়টি মিলছে না। আমরা যদি আমাদের সমস্ত বিষয়গুলো আমরা চেক করি যে হ্যাঁ আমরা ডেবিট ক্রেডিট ঠিকমতো লিখেছি কিনা, খতিয়ান দিকে আমরা ঠিকমতো রেবলে পোস্টিং দিয়েছি কিনা, যোগফল নির্ণয়ে কোনো ভুল আছে কিনা, আমরা সবগুলো চেক করার পরে যদি দেখি যে না আমাদের কোনো ভুল নেই কিন্তু রেওয়ামিল মিলছে না, সেই ক্ষেত্রে এই রেওয়ামিলের এই অনিশ হিসাব নামে নতুন একটা সাময়িক হিসাব তৈরি করতে হয়। এটি একটি সাময়িক হিসাব, অনিশ হিসাব লিখে আমরা সেই 10,000 টাকা গ্যাপটা পরিমাণটা লিখে আমরা দুই পাশটা মিলিয়ে দিয়ে রেওয়ামিলের যোগফল শেষ করব। যদিও পরবর্তীতে আমাদের তোমরা একাদশ বা দ্বাদশ শ্রেণীতে উঠতে তোমরা পাবে যে এই অনিশ হিসাবগুলো নিয়ে আবার আমাদের সংশোধনী জাবেদা দিয়ে এই রেওয়ামিলটিকে আবার শুদ্ধভাবে প্রস্তুত করতে হয়। যাই হোক, তোমাদের বিষয়টি হচ্ছে যে আমরা রেওয়ামিল না মিললে আমরা অনিশ হিসাবটি সাময়িকভাবে বন্ধ করে দিয়ে আসবো। তো সেক্ষেত্রে যাই হোক, এই হলো খ অংশ। আমরা এখন চলে যাব তোমাদের সাথে গ অংশের যে আলোচনার বিষয়, সেই গ অংশ হচ্ছে মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। আর সাধারণত আমরা নির্ণয় বললেই ঘর তৈরি করে ফেলি, হিসাবের নাম টাকা। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের কিছু কিছু কাজ রয়েছে বলে আমরা টাকা ঘর রেডি করেছি 3টি টাকা ঘর দিয়ে। তো আমরা প্রথমে যে বিষয়টি নির্ণয় করব সেটি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, অর্থাৎ বড় ধরনের ব্যয়, যে ব্যয়গুলোকে আমরা বলবো দীর্ঘমেয়াদী ক্ষেত্রে ইউজ করবো, আর তাই এটিকে সম্পদ বলা হয়। তার মধ্যে প্রথমে যে এন্ট্রিটি রয়েছে সেটা হচ্ছে আসবাবপত্র ও সাজসজ্জা। এটি আমাদের দীর্ঘদিনের ব্যবহারের বিষয়, তাই এটা আমাদের জন্য সম্পদ এবং এক্ষেত্রে কোনো কাজ নেই, আমরা টাকাটি লিখেছি দ্বিতীয় ঘরে। রয়েছে প্রাপ্য বিল, অর্থাৎ যে বিলের টাকা আমি পাবো সেই বিলের টাকা সম্পদ 30,000 টাকা। এরপর রয়েছে আমাদের দালান কোঠা, এটিও আমাদের মূলধন। সেক্ষেত্রে প্রাপ্য বিল আমাদের রেওয়ামিলে আসবে না, প্রাপ্য বিল আমাদের মূলধন জাতীয় ব্যয় নয়, দুঃখিত। এক্ষেত্রে আমাদের রয়েছে মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে রয়েছে দালান কোঠা। দালান কোঠা হচ্ছে 45,000 টাকা আমাদের মূলধন জাতীয় ব্যয়। সেক্ষেত্রে আমাদের এই অঙ্কতে আমরা দুটোই মূলধন জাতীয় ব্যয় পাচ্ছি, শুধুমাত্র সেটা হচ্ছে আসবাবপত্র, সাজসজ্জা এবং দালান কোঠা। যোগ করলে 95,000 টাকা হচ্ছে আমাদের মোট মূলধন জাতীয় ব্যয়, অর্থাৎ দীর্ঘমেয়াদী সম্পদ। সেক্ষেত্রে আমরা এখন চলে যাব পরবর্তী অংশে, সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, অর্থাৎ যেটি প্রতিষ্ঠানের নিয়মিত ব্যয়। সেক্ষেত্রে আমাদের সাধারণত দুটো কাজ রয়েছে, একটি হচ্ছে সাধারণত পণ্য নিয়ে আমাদের কাজ হয়ে থাকে এবং আরেকটি হচ্ছে কুড়ি নিয়ে কাজ রয়েছে। তো আমরা প্রথমেই পণ্যের পরিমাণটি নিয়ে কাজ করব। এই ক্ষেত্রে আমাদের যেটি রয়েছে, এখানে পারমিং মজুদ পণ্য রয়েছে 40,000 টাকা এবং সমাপনী মজুদ পণ্য রয়েছে 35,000 টাকা, কিন্তু আমাদের আজকের অঙ্কে কোনো প্রকার ক্রয় দেওয়া নেই। যদিও আমাদের নিয়মটি হচ্ছে পারমিং মজুদ পণ্যের সাথে ক্রয়ের পরিমাণটি যোগ করব এবং তার সাথে আমাদের সমাপনী মজুদ পণ্য বাদ দিব। ক্রয়ের পরিমাণ না থাকলেও যেহেতু পারমিং মজুদ পণ্য এবং সমাপনী মজুদ পণ্য রয়েছে, আমরা সেই পারমিং মজুদ পণ্যের পরিমাণটি হচ্ছে 40,000 টাকা, সেখান থেকে আমরা বাদ দিব মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য যেটি অর্থাৎ 31, 12, 17 পরিমাণ হচ্ছে 35,000 টাকা। বাদ দিলে এখানে ক্রয় পণ্যের পরিমাণ দেওয়া হচ্ছে 5,000 টাকা। সেক্ষেত্রে
এরপর রয়েছে আমাদের ব্যয়ের মধ্যে আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে কুঋণ, যেটা কথা আমি একটু আগে বলছিলাম, যে টাকা আমরা পাবো না, তার পরিমাণ ছিল 5,000 টাকা। কিন্তু আমাদের যেহেতু বিগত বছরে একটি কুঋণ সঞ্চিতি নামে একটা ফান্ড রয়েছিল, সেই ফান্ডের সাথে যেহেতু আমাদের এই বিষয়টি সম্পর্ক হতো, অর্থাৎ ফান্ড ছিল আমাদের 3,000 টাকা, কিন্তু এবছর আমরা পাবো না কত, 5,000 টাকা। তাহলে আমরা নতুন করে পাচ্ছি না, আমাদের যে সন্দেহ, সেই সন্দেহের তুলনায় অতিরিক্ত পাচ্ছি না কত, 2,000 টাকা। এটি হচ্ছে আমাদের এবছর মুনাফা জাতীয় ব্যয়। এরপর সেক্ষেত্রে আমাদের মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে রয়েছে বেতন। এই বেতনের সাথে কোনো প্রকার বিষয় জড়িত নয় বলে বেতনের টাকাটা আমরা দ্বিতীয় ঘরে লিখলাম 5,000 টাকা। রয়েছে আমাদের বিমা বা বিমা খরচ, এটির সাথে কোনো বিষয় সম্পর্কিত নয় বলে আমরা নিয়ে আসলাম দ্বিতীয় ঘরে। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে 5, এরপর হচ্ছে আমাদের 2, তাহলে 5 এবং 5, 10, 2, 12 আর আমাদের 8 হচ্ছে মোট পরিমাণ দাঁড়াচ্ছে 20,000 টাকা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়। তো সেক্ষেত্রে আশা করি এই মুনাফা জাতীয় ব্যয়ের বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। আমরা একটা নাম দিয়ে শেষ করে দিব, মোট মুনাফা জাতীয় ব্যয়। সেক্ষেত্রে আমরা ইচ্ছা করলে অঙ্কের শেষে আমরা উত্তর প্রত্যেকটি বিষয়ের অংশের শেষে আমরা উত্তর দিয়ে এগুলোকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। তো যা হোক, সেক্ষেত্রে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম তোমাদের নবম অধ্যায়ের রাহমিলের সৃজনশীল 2 নিয়ে, যা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে রয়েছে। তো আশা করি এই ক্লাসগুলো তোমরা চমৎকারভাবে বুঝতে পারছো এবং প্রয়োজনীয় অংশগুলো তোমরা অবশ্যই এই ক্লাস দেখাকালীন সময়ের মধ্যেই খাতায় নোট করে ফেলছো। তো তোমাদের সকলের সুস্থতা কামনা করে, সকলের মঙ্গল কামনা করে আগামী ক্লাসের আহ্বান জানিয়ে এবং আজকে ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি জয়ন্ত চন্দ্রদেব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।